আনান ক্লাস থেকে বের হয়ে যেতেই সবাই রাজিতাকে সরি বলতে লাগলো। রাজিতা মুখে এক আকাশ মেঘ জমিয়ে বসে আছে, যেন একটু দমকা হওয়াতেই ঝড় তুফান আর কান্নার বৃষ্টি শুরু হয়ে যাবে। চোখের পানিগুলো যেন টুস করে পড়ার অপেক্ষায় আছে। সিনান সবাইকে উদ্দেশ্য করে বলল, আরে ওকে পরেও সরি বলা যাবে, আগে স্যারকে সরি বলতে হবে। স্যার আসার সাথে সাথে যদি আমাদের সাথে বন্ডিংটা খারাপ হয় তাহলে বাকি বছর কিভাবে ক্লাস করব? আর আইডিয়াটা কার যেন ছিল? নেহা, চল তুই আর 2-3 জন আমার সাথে চল, স্যারকে সরি বলতে হবে। নেহা মুখটা কাচুমাচু করে বলল, আমাকে যেতেই হবে? না গেলে হয় না? তোরাই যা। স্যারের যা রাগ দেখলাম, আমার তো এখন স্যারের সামনে যেতেই ভয় লাগছে। মালিহা বলে উঠল, আইডিয়াটা দেওয়ার সময় মনে ছিল না তোর? ওর কথা শুনে নেহা কিছুটা রেগে গিয়ে বলল, এখন তো সব দোষ আমার। তোমরা আমার সাথে তাল না মিলালে কি আমি একা একা পারতাম? তখন তো নিজেরাও খুব নাচছিলে। আর এখন এসে যত দোষ নন্দ ঘোষ। ওদের আরেক ফ্রেন্ড বলল, আরে ভাই তোরা গেলে চল তো, স্যারের আবার ক্লাস থাকতে পারে। এখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি চল। এরপর নেহা, মালিহা, সিনান আর ওদের আরও 2টা ফ্রেন্ড গেল আনানের সাথে দেখা করতে। বাকি সবাই ওদের ফেরার অপেক্ষা করতে লাগলো। রাজিতা অনেক কষ্টে নিজের কান্নাগুলো চেপে রেখেছে। ক্লাসে সবার সামনে তো আর কান্না করা যাবে না। ওর নিজেকে খুব অসহায় লাগছে। এত কিছু হয়ে যাবে ও ভাবতেও পারেনি। ও নিজেও বুঝতে পারেনি যে এই কাজটা সে করে বসবে। মিনিট 5 পরে নেহারা থমথমে মুখ নিয়ে ফিরে আসলো আনানের অফিস রুম থেকে। ওরা আসতেই সবাই ঘিরে ধরল কি হয়েছে তা শোনার জন্য। সিনান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর হবে, সেই একই লেকচার। আরেকটা ছেলে আবার বলে উঠল তখনই, বোন তোরা আর যাই করিস, জীবনে কখনো টিচারকে বিয়ে করিস না। ছাত্রী ভেবে সারা জীবন জ্ঞান দিতে দিতে মেরে ফেলবে। নেহা রাজিদার দিকে এগিয়ে গিয়ে বলল, সরি রে দোস্ত, আমি বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে। রাজিদা আর কারোর সাথেই একটা কথাও বলল না। পরের ক্লাসটা চুপচাপ শেষ করলো। রাজিদার ক্লাস শেষ হতে একটু দেরি হলো। ও গাড়ির কাছে গিয়ে দেখে যে আনান গাড়িতেই বসে আছে। কতক্ষণ বসে আছে কে জানে। রাজিদা গাড়িতে বসতে বসতে বলল, কতক্ষণ বসে আছেন? আনান কোনো উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সারা রাস্তা কেউ কোনো কথা বলল না। প্রথম দিকে রাজিতা কয়েকবার সরি বলল, কিন্তু আনানের কোনো প্রতিক্রিয়া না দেখে পরে ও নিজেও চুপ করে গেল। রাজিতাকে বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টা বেজে গেল। ক্ষুধায় রাজিতার পেটে ছোঁচো করছে। সেই সকালে 2টো রুটি আর একটা ডিম খেয়ে বেরিয়েছে। এর মধ্যে আর কিছুই খায়নি। ওর ফ্রেন্ডরা সবাই ক্যান্টিনে গিয়েছিল খেতে, কিন্তু ও ক্লাসেই বসেছিল। তখন খেতে মন চাচ্ছিল না, কিন্তু এখন আর থাকতে পারছে না। কিন্তু বাইরে থেকে এসে গোসল না করে যদি খেতে বসে তাহলে ওর শাশুড়ি আর আনান কি ভাববে। তাই ভাবলো যে আগে গোসল করে নেবে। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে বাথরুমের দরজা খুলতে গিয়েই বুঝতে পারলো যে আনান ভেতরে আছে। ও টলতে টলতে কাপড় চোপড় নিয়ে অন্য রুমের বাথরুমে চলে গেল। কোনো মতে গোসলটা সেরে বের হতেই দেখলো যে আনান খেতে বসে গেছে। ওর শাশুড়ি আগেই খেয়ে নিয়েছে। এ সময়টা উনি রেস্ট নিচ্ছেন। আনানও খেয়ে নিচ্ছে। তার মানে রাজিতাকে এখন একা একাই খেতে হবে। রেগে আছে বলে কি একসাথে খাওয়া যাবে না? রাজিতা রাগে ফুঁসছে শুধু। সেই তখন থেকে কথা বলার চেষ্টা করে যাচ্ছে আর উনি ভাব নিয়ে বসে আছে। এসব ভাবতে ভাবতে ভেজা কাপড়গুলো নিয়ে ছাদে চলে গেল রাজিতা। অনেকক্ষণ পর ছাদ থেকে এসে দেখল যে আনান রুমে নেই। পেটে ক্ষুধা থাকলেও রাজিতার এখন আর খাওয়ার কোনো ইচ্ছে নেই। ঘুমেরাও চোখে টলমল করছে। তাই ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতে ঘুমের রাজ্যে তলিয়ে গেল রাজিতা। সন্ধ্যার দিকে ওর শাশুড়ির ডাকে ঘুম ভাঙল। এতক্ষণ ঘুমিয়েছে, ওর শাশুড়ি কি ভাবছে কে জানে। রাজিতা তাড়াতাড়ি উঠে বসল। ওর শাশুড়ি ওর কপালে হাত দিয়ে বলল, শরীর খারাপ নাকি রে মা? অনেকক্ষণ দেখলাম শুয়ে আছিস। একটু আগে আনান এসেছিল রুমে। আমি ভাবলাম যে তুই হয়তো জেগে আছিস। সন্ধ্যায় ঘুমোতে হয় না, উঠে একটু হাঁটাহাঁটি কর। রাজিতা বলল, না মা, আমি ঠিক আছি। ক্লাস থেকে এসে একটু ক্লান্ত লাগছিল তো তাই আর কি। এত দূর থেকে ক্লাসে যেতে তোর খুব কষ্ট হয়ে যায় তাই না? না মা, আপনার ছেলেও তো যায়, কষ্ট হবে কেন? আমার ছেলের দূর দূরান্তে যাতায়াত করে অভ্যাস আছে, তোর তো নেই।
আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তাই হলেই ভালো। তুই দুপুরে খাসনি মনে হয়। রাজিতা শুকনো হেসে বলল, ফ্রেন্ডদের সাথে খেয়েছিলাম তো, তাই আর খেতে মন চাচ্ছিল না। রাজিতা সত্য বললে হয়তো ওর শাশুড়ি রাগ করত, তাই মিথ্যা বলল। মানুষটা ওকে কত ভালোবাসে। আচ্ছা, ওর মা থাকলেও কি এভাবেই খেয়াল রাখতো সব কিছু? ও কখন কি করলো না করলো, কখন কি খেলো না খেলো। ওর চাচার বাসায় তো ক্ষুধা লাগলেই খেয়ে নিত, কারো বলার আশাই রাখতো না, কারণ ওখানে এভাবে কেউ ওর খেয়ালই রাখতো না। কিন্তু এত ভালোবাসা কি ওর কপালে সইবে? রাজিতা সারাদিন না খেয়ে থাকার কারণে মাথাটা ভারী হয়ে আছে, তুলতে পারছে না, বমি বমিও পাচ্ছে, কিন্তু ওর শাশুড়িকে কিছু বলার সাহস পাচ্ছে না। সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যার দিকে চা মুখে দেওয়ার সাথে সাথেই রাজিতা বমি আর আটকে রাখতে না পেরে বাথরুমে গিয়ে বমি করে দিল। ওর শাশুড়ি পানির গ্লাস এগিয়ে দিল, তারপর রাজিতাকে ধরে রুমে নিয়ে শুয়ে দিল। আনানকে কল করে তাড়াতাড়ি বাসায় আসতে বলল, উনি তো অন্য কিছু ভেবে বসে আছেন। আনান এসে দেখল যে রাজিতা বিছানায় শুয়ে আছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা ক্লান্ত। একদিনেই চোখে মুখের দিকে তাকানো যাচ্ছে না। আনানকে আসতে দেখেই আনানের মা বলল, তোর ডাক্তার আঙ্কেলকে খবর দিবি একবার। আনান রাজিতার পাশে বসে বলল, আচ্ছা, আগে আমি দেখছি। ঠিক আছে বলে উনি রুম থেকে চলে গেলেন। রাজিতা বুঝতে পারল যে না খেয়ে থাকার কারণে ওর এমনটা হয়েছে। এর আগেও যখন অনেকক্ষণ না খেয়ে থেকেছে তখন এমনটাই হয়েছে। ওর শাশুড়ি চলে যেতেই রাজিতা আনানকে বলল, মাকে বলুন চিন্তা না করতে, আমার আসলে কিছুই হয়নি, না খেয়ে থাকার কারণেই। শেষের কথাগুলো রাজিতা আস্তে আস্তে বলল, তারপর আবার বলতে লাগলো, সরি, আর কতক্ষণ কথা না বলে থাকবেন, এবার অন্তত কিছু বলুন। আনান ওর হাত আর কপাল খুঁটিয়ে দেখতে দেখতে বলল, না খেয়ে থাকার মানেটা কি? আমি তোমার উপর রাগ করব কি? তুমি আমার উপর জিদ দেখিয়ে না খেয়ে বসে আছো, এটা কোনো কথা? রাজিতা আমতা আমতা করে বলল, আমি মোটেও রাগ করিনি। আমি কেন রাগ করব আপনার সাথে? আমি তো জানি ভুলটা আমারই ছিল। আমি তো আপনার রাগ ভাঙাতে চাচ্ছিলাম, আপনি তো। আনান ধমকের সুরে বলল, আমি কি বলেছিলাম যে না খেয়ে থেকে আমার রাগ ভাঙাও? খেতে মন না চাইলে আমি কি করব? আনান রাজিতার কথার কোনো উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাজিতা কিছুই বুঝতে পারল না, চুপচাপ মরার মতো পড়ে রইল। কিছুক্ষণ পরে আনান একটা ট্রে নিয়ে ঘরে ঢুকলো। তাতে একটা গ্লাসে করে ফলের জুস আর আরেকটা বাটিতে করে পানিসহ চিরা ভেজানো আছে। ওগুলো দেখে রাজিতা বলল, আরে আপনি এত কষ্ট করে এগুলো আনতে গেলেন কেন? কিছু একটা খেলেই তো সব ঠিক হয়ে যেত। আনান টেবিলের একপাশে ওগুলো নামাতে নামাতে বলল, এতে খুশি হওয়ার কিছু নেই, এগুলো কষ্ট করে আমি করিনি, নিয়তি আন্টি করেছে, আমি শুধু নিয়ে এসেছি। এবার সুন্দর করে এগুলো খেয়ে নাও। নিয়তি আন্টি হচ্ছে ওদের বাসায় কাজ করে। আনান যখন ছোট ছিল তখন থেকেই উনি আছেন। ওনার একটা ছেলে আছে, আর ওই ছেলেটাই আনন্দের গাড়ির ড্রাইভার। বউ বাচ্চা নিয়ে আনন্দের ফ্ল্যাটের নিচতলাতে ছোট্ট একটা রুমেতে তারা থাকে। চিরা রাজিতার একদম অপছন্দ, কিন্তু এখন না খেয়ে কোনো উপায় নেই। ও পেট ভরে খেলেই সব ঠিক হয়ে যেত। আনান শুধু শুধু এসব করতে গেল। এসব ভাবতে ভাবতে উঠে বসে রাজিতা। ওর মনে হচ্ছে যে ও কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে। ফলের জুসটা এক চুমুকে শেষ করে নাক কুচকে চিরার বাটিটা হাতে নিয়ে আনানের দিকে একবার তাকালো, তারপর বলল, আমার এই অপছন্দের জিনিসটা খেতে পারি, তবে একটা শর্ত আছে। রাগ করে আছি আমি, আর শর্ত দিচ্ছ তুমি না? আজব মেয়ে, কপালে জোরের ছেড়ে বাবা আমার। আগে বলুন, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন? আচ্ছা বাবা, দিয়েছি, তবে নেক্সট টাইম আবার যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করে অসুস্থ হয়ে যাও তাহলে আর কিন্তু ক্ষমা নেই। রাজিতা চোখ মুখ বুজে চিরা পানি খেতে লাগলো। আনান কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, আমি কি এমনি এমনি রাগ করেছি? তোমার আর তোমার ফ্রেন্ডদের আক্কেল দেখে আমি অবাক হয়ে গেছি। কোনো কমন সেন্স নেই একটারও। এই খবরটা কোনোভাবে ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়লে কি হবে জানো? প্রথমে বদনাম হবে ভার্সিটির, তারপর ডিপার্টমেন্টের, তারপর তোমার। আমার এখানে কিছুই হবে না, কারণ আমি মাত্র জয়েন করেছি। আমাকে কেউ ওভাবে চেনেই না। সবাই এটাই রটিয়ে দিবে যে স্টুডেন্ট হয়ে ক্লাসের মধ্যে স্যারকে প্রপোজ। বুঝতে পারছো ব্যাপারটা? অন্য সব বাদই দিলাম,
অন্তত নিজের কথাটা তো ভাববে নাকি। রাজিতা অপলক দৃষ্টিতে আনানকে দেখছে আর ওর কথাগুলো শুনছে। আনানও রাজিতার দিকে তাকিয়ে কথাগুলো বলল। রাজিতাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আনান আবারও বলল, ওভাবে তাকিয়ে কি দেখছো? সরি বলেছি তো। সব কিছু সরি দিয়ে হয়? তাহলে কি করতে হবে আপনিই বলুন। আপাতত একটু রেস্ট নাও, মা চিন্তা করছে। কি হলো? আমি যাই, মাকে বলে আসি তার আদরের বৌমা না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বলেই আনান রুম থেকে বের হয়ে গেল। রাজিতা একটু শুয়ে থাকার পর যখন একটু ভালো লাগলো, উঠে ওর শাশুড়ির রুমে চলে গেল। সেখানে ওর শ্বশুর আর আনানও ছিল। রাতে খাওয়ার সময় আনানের মা রাজিতার প্লেটে মাছ, তরকারি, ভাত এটা সেটা তুলে দিতে দিতে বলল, আমি বলছিলাম কি, আনান টিচার্স কোয়ার্টার পেলে তোরা দুজন ওখানেই উঠে যাবি। আনানের মা এ কথা বলার সাথে সাথেই আনান আর রাজিতা দুজনেই একসাথে বলে উঠল, কেন? বলেই দুজন দুজনের মুখের দিকে তাকালো। ওদের প্রতিক্রিয়া দেখে আনানের মা আনানকে উদ্দেশ্য করে বলল, দেখছিস না রাজিতার জন্য এত দূর থেকে ক্লাস করা কষ্ট হয়ে যাচ্ছে। আনান খাওয়া দাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, কেন? আমিও তো এখান থেকেই রোজ যাব, তাহলে সমস্যাটা কোথায়? আর 2 দিন না যেতেই তোমার কেন মনে হচ্ছে যে ওর জন্য কষ্ট হয়ে যাচ্ছে? ও তোমাকে বলেছে কিছু? কথাগুলো বলে রাজিতার দিকে তাকালো আনান। আনানের ইঙ্গিত বুঝতে পেরে রাজিতা মাথা জাগালো। রাজিতার দিকে ওভাবে তাকাতে দেখে আনানের মা বলল, তুই ওর দিকে ওভাবে তাকাচ্ছিস কেন? ও কিছু বলেনি, আমি নিজেই বলছি। সামনের মাসেই তো কোয়ার্টার দিতে চেয়েছে, নিয়ে নে। রাজিতা আবার মুখ খুলল, না মা, এসব আপনি কি বলছেন? আপনারা থাকতে আমরা আলাদা বাসায় কেন উঠব? আর আমার কোনো সমস্যা হবে না। আজ প্রথম তো, তাই একটু সমস্যা হয়েছে। 2-4 দিন গেলেই অভ্যাস হয়ে যাবে। তারপর আনান বলল, মা, তুমিও ইদানিং বেশি বোঝা শুরু করে দিয়েছ। তোমাদের কাছ থেকে দূরে যেতে দিবে না বলেই তো আমাকে বিদেশে পড়তে যেতে দিলে না, আর এখন নিজেরাই দূরে যেতে বলছো। আজব তো। আনানের মা হাসতে হাসতে বলল, এই দূর কি সেই দূর রে বাবা? ওসব তুই বুঝবি না। তখন ভয় ছিল যে বিদেশে পড়তে দিলে কোনো বিদেশিনীর খপ্পরে পড়বি, শেষে আমাদেরই ভুলে যাবি। এখন তো আর সেই ভয় নেই। আর তাছাড়া বেশি দূরে তো নয়, ছুটির 2 দিন আমাদের সাথে থাকবি। আমি আর তোর বাবাও মাঝে মাঝে তোদের দেখতে গেলাম। আনান খাবার খেতে খেতে বলল, মা, তোমাদের মাথায় এসব আজগুবি লজিক কে ঢোকায় বলো তো? আজ যা বললে, নেক্সট টাইম যেন এমন কথা আর না শুনি। আনানের মা এবার রাজিতার দিকে তাকিয়ে বলল, রাজিতা, তুই একটু বোঝার চেষ্টা করতো মা। রাজিতা এক ডোক পানি খেয়ে নিয়ে বলল, উনি তো ঠিকই বলেছেন মা। আমি আপনাদের কাছে আসতে না আসতে আমাকে দূরে ঠেলে দিতে চাচ্ছেন? আমি কি আপনাদের জ্বালাচ্ছি খুব, তাই না? আমি তো ভাবছি যে আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি, আর আপনারা আমাকে তাড়ানোর জন্য ধান্দায় আছেন, তাই না মা? আনানের মা এবার হাসতে হাসতে বলল, আচ্ছা মেয়ে তো, আচ্ছা, তোদের কথাই থাকবে। কোয়ার্টারে উঠতে হবে না, তবে আমার একটা কথা শুনতে হবে তোদের। আনানের খাওয়া শেষ, ও টেবিল থেকে উঠতে যাচ্ছিল। ওর মায়ের কথা শুনে আবার বসতে বসতে বলল, বলো মা, কি বলতে চাও? কোয়ার্টারে তোদের থাকতে হবে না, কিন্তু নিয়ে নে। আনান এবার রেগে গিয়ে বলল, এ আবার কি ধরনের কথা? থাকতে হবে না, তাহলে কোয়ার্টার নেব কেন মা? নিবি কারণ তোদের যার যখন ক্লাস আগে শেষ হয়ে যাবে, সে তখন ওখানে গিয়ে বিশ্রাম করতে পারবি। বেশি ক্লান্ত থাকলে ওখান থেকে বিশ্রাম নিয়ে ধীরে সুস্থে বাসায় আসতে পারবি। আমিও গেলাম তোদের ভার্সিটি দেখতে, তখন ওখানে গেলাম। আনান হাসতে হাসতে বলল, মা, কিছু সময় কাটানোর জন্য ওখানে আমার রুম আছে, আর রাজিতার জন্য ক্যান্টিন, লাইব্রেরি, ক্লাস সব পড়ে আছে। এসব নিয়ে তোমায় ভাবতে হবে না। আমি বলেছি কোয়ার্টার নিবি, ব্যাস। থাকিস আর না থাকিস, কোয়ার্টার নিবি, এটাই আমার শেষ কথা। বলেই উনি টেবিল থেকে উঠে গেলেন। ওনার খাওয়া আগেই শেষ হয়ে গিয়েছিল। আনান ওর বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি কিছু একটা বলো। ওর বাবার খাওয়া তখনও শেষ হয়নি। উনি আরাম করে খেতে খেতে বললেন, আমি আর কি বলবো, তোর মা ঠিকই বলেছে। কোয়ার্টার নিয়ে রাখলে ক্ষতি কি, যে কোনো সময় কাজে লাগতে পারে। বাবা, তুমিও না। বলেই আনান হাত ধুয়ে সোজা রুমে চলে গেল। রাজিতাও হাত ধুয়ে আনানের পিছু পিছু রুমে চলে গেল। আনান রুমে এসে রাগটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করলো। ও বুঝতে পারছে না যে ওর মা হঠাৎ বাসা কেন নিতে বলছে। রাজিতা আবার কিছু বলেনি তো?
রাজিতার কথা ভাবতে না ভাবতে রাজিতা রুমে এসে উপস্থিত। আনান বিছানার পাশে দাঁড়িয়ে বালিশ ঠিক করতে করতে রাজিতাকে উদ্দেশ্য করে বলল, তুমি কি মাকে কিছু বলেছ? রাজিতা আনানকে পাশ কাটিয়ে বিছানার উপরে উঠে বসতে বসতে বলল, কোন ব্যাপারে? কোন ব্যাপারে এখনো বুঝতে পারছো না? বাসার ব্যাপারে। আপনার কি মনে হয় আমি কিছু বলেছি? আনান রাজিতার পাশে বসে বলল, না, আমি জানি তুমি কিছু বলনি, কিন্তু মায়ের মাথায় বাসা নেওয়ার কথা কে ঢোকাতে পারে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, ওসব বাদ দিন। মা যখন বলছে নিবেন, বাসা নিলেই যে ওখানে গিয়ে থাকতে হবে তা তো নয়। তুমিও বলছো তাহলে? মা রাগ করবেন তা না হলে। একটা সিম্পল বিষয় নিয়ে এভাবে রাগারাগি করাটা ঠিক নয়। আপনিই বলেছেন। আচ্ছা। আনান রাজিতার কোলের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। রাজিতা বাধা দিতে গিয়েও দিল না। 2 হাত দিয়ে আনানের মাথাটা টিপে দিতে লাগলো। আনান রাজিতাকে বলল, মাথা টিপে দিতে হবে না, একটু বউয়ের কোলে মাথা রাখার ইচ্ছে হলো তাই রাখলাম। তুমি ঘুমাবে না? সারাদিন অনেক ঘুমিয়েছি, সহজে কি আর ঘুম আসবে নাকি? আপনি বরং ঘুমান, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবেন তাড়াতাড়ি ঘুম চলে আসবে। তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লে তোমার স্পর্শগুলো অনুভব করব কি করে? তোমার মুখ থেকে যে কথাটা শুনবো বলে অপেক্ষায় আছি তা তুমি এভাবে বলে দিবে বুঝতেই পারিনি। আরেকবার বলতে পারবে? রাজিতা লজ্জায় আনানের মাথা থেকে হাত সরিয়ে নিচ্ছিল। আনান তো টেনে ওর হাতের মুঠোয় বন্দি করলো। রাজিতা বলল, কি? 3 ম্যাজিক্যাল ওয়ার্ড। রাজিতা আনানের শক্ত মুঠো থেকে নিজের হাত ছাড়ানোর ব্যর্থ প্রচেষ্টা করে বলল, আপনি কি সত্যিই তাহলে আমাকে ভালোবাসেন? নিজের বউকে ভালোবাসার প্রমাণ দিতে মরতেও রাজি আছি। এমন কথা আপনার মুখে শোভা পায় না। কেন? আমি কি একটু রোমান্টিক হতে পারি না বউয়ের সাথে? রাজিতা এবার লজ্জায় এইটুকুন হয়ে গেছে, মনে হচ্ছে ও বারহীন হয়ে শূন্যে বাসছে। আনান যে এমন কথা বলতে পারে ওর ভাবতেই কেমন যেন লাগছে। ওকে চুপ থাকতে দেখে আনান বলল, তুমি চাইলে আমি তোমাকে সারা জীবনও সময় দিতে পারি। কিসের জন্য? আমাকে জানার জন্য। আমি জানি না একজন মানুষকে জানতে ঠিক কতটা সময় লাগে, তবে আপনাকে জানার জন্য আমার কাছে এই কয়টা দিনই যথেষ্ট ছিল। তার মানে বলতে চাইছো তুমি আমাকে অলরেডি জেনে গেছো? হয়তো বা তাই। এখন কি এই অধমকে বিশ্বাস করা যেতে পারে তাহলে? আল্লাহ নিজে যেখানে আমাদের এই পবিত্র বন্ধনে বেঁধে দিয়েছেন, সেখানে আমি কে তা ছিন্ন করার? তাহলে একবার বলো ভালোবাসি। আনানের মুখে ভালোবাসি কথাটা শুনেই রাজিত এবার নিজের হাতটা ছাড়িয়ে নিল। আনান এখনও ওর কোলে মাথা দিয়ে রেখেছে। আনান এবার উঠে রাজিতার কাঁধে হাত রেখে বলল, বলবে না? রাজিতা কি করবে বুঝে উঠতে পারছে না। সবার এত ভালোবাসা উপেক্ষা করার শক্তি যে ওর নেই। যে খাঁচায় অলরেডি বন্দি হয়ে গেছে, সেই খাঁচা থেকে পালানোর থেকে মানিয়ে নেওয়াটাই ভালো। রাজিতা সাহস করে আনানের চোখে চোখ রেখে বলল, ভালোবাসি। আনানের কান দুটো যেন প্রশান্তিতে ডুবে গেল। রাজিতার বলা কথাটা বারবার কানে বাজতে লাগলো। রাজিতাকে দেখার পর থেকে আনান এই দিনটার আশাতেই ছিল। আজ ও ওর ভালোবাসাকে পূর্ণতা দেবে। আল্লাহ ছাড়া কেউ হয়তো ওদেরকে আলাদা করতে পারবে না। রাজিতাও যেন এতদিনে ওর বেঁচে থাকার আসল মানে খুঁজে পেল। এই দিনটার জন্য, এই ভালোবাসাগুলোর জন্যই হয়তো আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছেন। ভালোবাসা পাওয়ার চেয়ে নাকি ধরে রাখাটা কঠিন। আনান আর রাজিতা কি পারবে চিরদিন এভাবে ওদের ভালোবাসাটাকে ধরে রাখতে? নাকি কোনো ঠুনকো ঝড় এসে ওদের জীবনটাকে তছনছ করে দেবে, সেটা কেউ জানে না। সকালে উঠে আনান দেখল যে রাজিতা নেই। ও উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেল। দেখলো রাজিতা ওর মায়ের সাথে বসে গল্প করছে। রাজিতা আজ এত সকাল সকাল উঠেছে দেখে আনানের ভালো লাগলো। হাসি মুখে ওর মায়ের সাথে গল্প করছে দেখে ওর আরও ভালো লাগলো। ভার্সিটি যাওয়ার জন্য বের হতে যাবে তখন আনানের মা আনানকে উদ্দেশ্য করে বলল, আজ আসার সময় রাজিতাকে নিয়ে একটু ওর চাচার ওখান থেকে ঘুরে আসিস। মাঝে মধ্যে ওখানে গেলে একটু মনটাও ভালো লাগবে ওর। আচ্ছা মা, বলে আনান আর রাজিতা বের হয়ে গেল। রাজিতার বন্ধুরা আনানকে অনেক সম্মান দিয়ে চলছে। আনানকে দেখলেই সবাই কাচুমাচু হয়ে যাচ্ছে। ব্যাপারটা আনানের কাছে কেমন যেন বেমানান লাগছে। আনান ভাবল যে ওদের প্রোগ্রামে রাজিতার ফ্রেন্ডদেরকেও ইনভাইট করবে। ওখানে একটু ফ্রিলি কথা বললে হয়তো এই অস্বস্তি ভাবটা তাদের মধ্যে থেকে কেটে যাবে।
সেই দিন ক্যাম্পাস থেকে ফেরার সময় আনান আর রাজিতা ওর চাচার বাসায় গেল। আনান নিশাদের ব্যাপারে ওনাদের জানালে ওনারা রাজি হয়ে গেল। সামনের সপ্তাহেই নিশাদ চাইল নীলাকে দেখতে যেতে। ভালোই চলছে আনান আর রাজিতার খুনছুটিময় ভালোবাসা। আজ নীলাকে দেখতে আসবে নিশাদের বাসা থেকে। নিশাদের বাবা একজন কলেজের শিক্ষক ছিলেন, এখন তিনি অবসর নিয়েছেন। নিশাদের বড় বোন ছিল, বিয়ে হয়ে গেছে, এখন একটা মেয়ে আছে। আর ওর ছোট বোন এইবার কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে। রাজিতা আর আনানও ওর চাচার বাসায় যাবে। নিশাদ বারবার করে ফোন করে ওদের যেতে বলছে। বিকেল হতে চলল, এখনও রাজিতা রেডি হয়নি দেখে আনান ওকে তাড়াতাড়ি করতে বলার জন্য রুমে ঢুকলো। কিন্তু রুমে ঢুকে তো আনান পুরাই অবাক। ও যেন এক নতুন রাজিতাকে দেখছে। কালো রঙের শাড়িতে রাজিতার মুখটা চাঁদের মতো জ্বলজ্বল করছে। আনান এই প্রথম রাজিতাকে শাড়ি পরে দেখেছে, তাও আবার কালো শাড়ি। শিমলা ভাবি শাড়িটা পরিয়ে দিয়েছে। তাছাড়া রাজিতার সাধ্য নেই যে শাড়ি পরবে। ওর শাশুড়ি বলেছিল শাড়ি পরে যাওয়ার জন্য, হাজার হোক নতুন বউ, নিশাতের মা বাবা আসবে। আনান রাজিতার উপর থেকে যেন চোখ সরাতেই পারছে না। রাজিতা ঠোঁটের লিপস্টিকটা ঠিক করছিল, ঠিক করে পেছনে তাকাতেই দেখলো আনান ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজিতা ওর সামনে থেকে দরজার দিকে যেতে যেতে বলল, চলুন, আপনি না বলেছিলেন যে দেরি হয়ে যাচ্ছে, এখন আবার দাঁড়িয়ে পড়লেন কেন? আনান ওর দিক থেকে চোখ না সরিয়েই বলল, অপূর্ব। কি তোমার মাথা, এত সুন্দর মুডটাই নষ্ট করে দিলে। আমি আবার কি করলাম? আপনি তো বললেন যে। দেখতেই তো পাচ্ছ যে আমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউকে মুগ্ধ নয়নে দেখছি, সেখানে তোমার নাকটা না গলালে হতো না? রাজিতা আনানের কাছে এগিয়ে এসে ওর চোখে চোখ রেখে বলল, তাই নাকি? আচ্ছা, এই নিন, এবার খুব ভালো করে দেখুন। বউকে দেখার সময় বুঝি আপনার সময় থমকে যায়, তাই না? নাকি 600 সেকেন্ডে মিনিট হয় তখন? তুমি পাশে থাকলে সময় যেন সত্যিই থমকে যায়। আনান কথাটা বলে রাজিতার আরও কাছে এগিয়ে যেতে থাকে। এমন সময় ওর মায়ের গলা শুনতে পায়, আনান, রাজিতা, তোদের এখনো হয়নি? এই না বললি দেরি হয়ে যাচ্ছে? তোদের ব্যাপার স্যাপার কিচ্ছু বুঝি না বাপু। ওর মায়ের তাড়া দেখে দুজনেই তাড়াতাড়ি বের হয়ে গেল। ওদিক থেকে নিষাদরাও রওনা দিয়েছে। গাড়িতে উঠে আনান রাজিতার কানে ফিসফিস করে বলতে লাগলো, আজ হঠাৎ শাড়ি পরলে কেন? রাজিতাও আনানের মতো ফিসফিসিয়ে বলল, মা বলেছিল তাই। কেন? না, এমনিতে। ওখানে কত লোকজন থাকবে, যদি আমার মিষ্টি বউটার উপর নজর লেগে যায় কারো। রাজিতা এবার হাসতে হাসতে বলল, আপনি আবার এসবে বিশ্বাস করা শুরু করলেন কবে থেকে? কোন সব? এই যে নজর লাগার বিষয়টা। আরে বুদ্ধ, আমি তো কথার কথা বললাম। তুমি এত সুন্দর করে শাড়ি পরতে পারো, আগে বলনি কেন? আগে বললে কি করতেন তাহলে? তোমার এই মোহনীয় রূপটা অনেক আগেই দেখতাম। আপনাকে কে বলল যে এই শাড়ি আমি নিজে পরেছি? তাহলে শিমলা ভাবি পরিয়ে দিয়েছে শাড়িটা আমাকে। তাহলে তো শিমলা ভাবিকে মাঝে মধ্যে ঘুষ দিতে হবে। কেন? তোমার এই অপরূপ রূপ দেখার জন্য একটু আধটু ঘুষ দেওয়া যেতেই পারে। ওরা দুজন গল্প করতে করতে গন্তব্যে পৌঁছে যায়। নিষাদরা ওদের আগেই এসে পড়েছে। রাজিতারা বাসায় ঢুকতেই নিষাদ সেদিনের মতোই হা করে তাকিয়ে আছে রাজিতার দিকে। রাজিতা বুঝতে পারল যে সুভার মতো দেখতে বলেই নিষাদ ওর দিকে ওভাবে তাকিয়ে আছে। তাই আর কিছু না বলে নীলার রুমে চলে গেল। নীলাকে আজ অনেক সুন্দর লাগছে। খয়েরি রঙের একটা ড্রেস পরেছে, যা ওকে অনেক সুন্দর মানিয়েছে। রাজিতা নীলাকে দেখে বলতে লাগলো, বিশ্বাস করো আপু, আজ তোমাকে দেখে নিষাদ ভাইয়ার যদি পছন্দ না হয়, তাহলে পৃথিবীর কোনো মেয়েকেই তার পছন্দ হবে না। নীলা লজ্জা পেল। রাজিতা আবারও বলল, আমি কিন্তু একটুও বানিয়ে বলছি না, সত্যিই বলছি, তাই না রে রিমি? বলেই রিমির দিকে তাকালো রাজিতা। রিমিও রাজিতার সাথে তাল মিলিয়ে বলল, রাজি একদম ঠিক বলেছে। দেখা যাবে শুধু নিষাদ ভাইই না, অন্য কোনো ভাইয়াও পাগল হয়ে যেতে পারে। কথাটা যে আনানকে উদ্দেশ্য করে বলল তা বুঝতে পেরে রাজিতা বলল, খুব কথা শিখে গিয়েছিস তাই না? দাঁড়া,
নীলা আপুর পালা শেষ হলে চাচ্চুকে বলবো তোর একটা ব্যবস্থা করার জন্য। রিমি হাসতে হাসতে বলল, আমি তো এক পায়ে রাজি, ডেকে আনো কাজী। বলেই রাজিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে গেল রিমি। নীলা আজ একটু চুপচাপ আছে। সেই দিন নিশাদকে দেখে ওরও পছন্দ হয়েছিল কিছুটা, তাই ও ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড। নিশাদের বাবা মা ওকে পছন্দ করবে কিনা এ নিয়ে সে অনেক চিন্তায় আছে। কিছুক্ষণ পর নীলার মা এসে ওকে নিশাদের পরিবারের সামনে নিয়ে গেল। নীলা কথাবার্তা একটু বেখাপ্পা হলেও মেয়ে হিসেবে ততটা খারাপ নয়, এটা রাজিতার কথা। আনান কনফিউজড ছিল যে নিশাদের জন্য নীলা পারফেক্ট হবে কিনা, কিন্তু রাজিতা ওকে আশ্বস্ত করেছে। রাজিতা বলেছে নীলা অতটাও খারাপ নয় যতটা আনান ভাবছে। যত যাই হোক না কেন, রাজিতাকে ওনারাই পেলে পুষে এত বড় করেছে, তাদের প্রতি অকৃতজ্ঞ তো আর হওয়া যাবে না। ওনারা না থাকলে হয়তো রাজিতার আশ্রয় কোথায় হতো তাও ও নিজেও জানে না, কেননা ওর নাকি একটা মামা আছে। রাজিতার বাবা মা মারা যাওয়ার পর কোনোদিনও খোঁজ নেয়নি, এই ভয়ে যে যদি ভাগ্নির ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়। আর সেখানে এরা এতটা বছর ধরে ওর দেখাশোনা পড়াশোনা সব কিছুই করেছে। একটা মেয়েকে ভার্সিটি পর্যন্ত আনতে কত কাঠকয়লা পোড়াতে হয় তা সেই বাবা মাই জানে। রাজিতার মুখে এসব শুনেই আনান রাজি হয়ে গেছে। আল্লাহ যদি নিশাদ আর নীলার জুড়ি লিখে রাখতো তাহলে খুব ভালো হতো, আর না রাখলে না হবে, চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। নীলাকে দেখে নিশাদের বাবা মা খুব পছন্দ করেছেন। ওনারা চাচ্ছিলেন যে তাড়াতাড়ি বিয়ের পার্টটা সেরে নিতে, কিন্তু নীলার বাবা বললেন আমাদের কোনো সমস্যা নেই, তবে আমার ছেলেটা এখনও দেশের বাইরে আছে, সামনের মাসেই ফিরবে, তাই চাচ্ছিলাম যে ও আসার পরেই পাকা কথা বলি নাকি। এ কথা শুনে নিশাদের বাবা হাসতে হাসতে বললেন, হ্যাঁ সেটাই তো ভালো হবে, বোনের বিয়ে আর ভাই থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। আমি নিজে হলেও তো তাই করতাম, আর কিছু মনে করবেন না কিন্তু। আরে ভাই কি মনে করব, এখন তো আমরা এক পরিবার হতে চলেছি, আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছেন। নীলার বাবা আর নিশাদের বাবার গল্প ভালোই জমে উঠেছে। নিশাদ আর নীলাকে আলাদা কথা বলতে পাঠিয়েছে অন্য একটা রুমে। ওরা ছাদে গেছে, ওখান থেকে ফিরলেই ওনারা চলে যাবেন। একটু পরে রিমি হন্তদন্ত হয়ে ছুটে এসে রাজিতার হাত ধরে টানতে টানতে ওর রুমে নিয়ে গেল। রিমির ব্যবহারে রাজিতা অবাক হয়ে বলল, কিরে বড়দের সামনে থেকে আমাকে ওভাবে গরুর মতো টানতে টানতে আনলি কেন? রিমি এতক্ষণ অনেক কষ্টে হাসি চাপিয়ে রেখেছিল, এইবার জোরে জোরে হেসে উঠল। রাজিতা বলল, তুই কিছু বলবি নাকি হাসি থামাবি? রিমি হাসিটা কিছুটা থামিয়ে বলল, আমি কি সাধে হাসছি? নীলা আপু আর নিশাদ ভাইয়ার কথা শুনে হাসি আটকে রাখতে পারছিলাম না। কেন রে, কি হয়েছে? আর তুই লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিলি? শয়তান! তো কি হয়েছে, তুই না শুনলে যা, বলেই আবার হাসতে লাগলো রিমি। রাজিতার নিজেরও শুনতে মন চাচ্ছিল, কি এমন কথা হয়েছে নীলা আর নিশাদের মধ্যে যে রিমি হাসিই থামাতে পারছে না। বল, কি শুনলি ওদের মাঝে কথা? নিশাদ ভাইয়া প্রথমে নীলা আপুকে কি জিজ্ঞেস করেছে জানিস? তুই না বললে কি করে জানবো, আমি কি জ্যোতিষী নাকি? তাহলে শোন, নিশাদ ভাইয়া নীলা আপুকে কাপা কাপা গলায় জিজ্ঞেস করছিল, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? ধুর, এতে এত হাসির কি হলো, এটা কোনো হাসির কথা হলো? তারপর নীলা আপু লাজুক হেসে বলল, আমার বাবা মায়ের পছন্দ হলেই আমার পছন্দ, এতেও তো হাসির কি হলো? আমি তো কিছুই বুঝলাম না। আমার সময় নষ্ট না করে শর্ত এখান থেকে, শুধু শুধু আমাকে টেনে আনলো। বলেই রাজিতা হন হন করে রুম থেকে বের হয়ে এলো। রিমি তখন বলতে লাগলো, আরে আসল কথাটাই তো শুনলি না, তোর আসল কথা তুই শোন। বলতে বলতে রিমির চোখের আড়াল থেকে চলে গেল রাজিতা। রাজিতার চাচার বাসা থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে গেল। সারাটা রাত রাজিতা আনানের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। আনান ভাবে যে এই মেয়েটা যে এত দ্রুত ঘুমিয়ে পড়তে পারে। রাজিতারা ডিনার করে ফিরলেও এইটুকু আসতে আসতে রাজিতার আবারও ক্ষুধা লেগে গিয়েছে, কিন্তু লজ্জায় কাউকে কিছুই বলতে পারছে না সে। সবাই ভাববে কি পেটুক মেয়ে রে বাবা, খেয়ে আসতে না আসতেই আবারও খেতে বসে গেছে। রাজিতার চাচি আনানের মা বাবার জন্য খাবার দিয়ে দিয়েছে, ওনাদেরও যেতে বলেছিল, কিন্তু নতুন আত্মীয়র বাড়ি বলে ওনারা যেতে রাজি হয়নি।
আনান আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ কোনো একটা শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা নিয়ে ঘড়িতে দেখল যে রাত 3টা বাজে। ঘাড় ঘুরিয়ে বিছানার আশপাশে হাত দিতেই দেখে যে সেখানে রাজিতা নেই। এত রাতে মেয়েটা কোথায় যেতে পারে? নিশ্চয়ই বাথরুমে। এটা ভেবে চোখ বুজতে যাবে, তখন ওর পায়ের দিক থেকে একটা আলো এসে চোখে পড়ল। আনান উঠে বসে ওই দিকে তাকাতেই অবাক হয়ে গেল। ফোনের লাইট জ্বালিয়ে চেয়ারে বসে বসে রাজিতা কিছু একটা খাচ্ছে। আনান ওর পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু রাজিতা সেই দিকে কোনো নজর নেই। ও একমনে আইসক্রিম খেয়েই যাচ্ছে। আনান রাজিতার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, এত রাতে কারা খায় জানো? হঠাৎ কানের কাছে কারো শব্দ শুনতে পেয়ে চেয়ার থেকে লাফিয়ে উঠল রাজিতা, আর ওর হাতে থাকা আইসক্রিমের বাটিটা মেঝেতে পড়ে গেল। রাজিতা চেঁচাতে যাচ্ছে বুঝতে পেরে আনান এক হাতে ওর মুখটা চেপে ধরে আস্তে করে বলল, আরে আমি, ভয় পেও না। তুমি মাঝরাতে উঠে ভূতের মতো বসে বসে আইসক্রিম খাচ্ছ। তোমাকে দেখে আমার ভয় পাওয়ার কথা, সেখানে তুমি উল্টো ভয় পাচ্ছ। কথাগুলো বলে আনান রাজিতার মুখ ছেড়ে দিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। আনানকে সামনে দেখে লজ্জায় রাজিতা আমতা আমতা করে বলতে লাগলো, আসলে আসলে আমার খুব ক্ষুধা পেয়েছিল তো তাই। রাজিতার এমন করে কথা বলতে দেখে আনান হাসতে হাসতে বলল, মাঝরাতে ক্ষুধা পেয়েছে মানে? নাকি ক্ষুধা নিয়েই ঘুমিয়েছিলে, কোনটা? রাজিতা আবার কিছুটা স্বাভাবিক হয়ে উত্তর দিল, ক্ষুধা আগেই পেয়েছিল, তবে ক্ষুধা লেগেছিল খেয়ে তারপর ঘুমাতে। আসলে আমরা তো ডিনার করে এসেছিলাম, তাই আর কি। ডিনার করেছো বলে আবার ক্ষুধা লাগলে খাবে না? শোনো, এটাই যখন তোমার নিজের বাসা, সো কোনো কিছু নিয়ে হেজিটেশন করবে না। যখন যেটা করতে মন চায় সেটাই করবে। মা তো এমনি এমনি বাসা নেওয়ার কথা বলছে না। তোমার এই কাণ্ডের কথা শুনলে কালকেই বাসায় পাঠিয়ে দিবে। ভাববে ওনারা থাকে, এই জন্য তুমি ফ্রি হতে পারো না। রাজিতা তাড়াতাড়ি করে বলল, আরে মাকে একদম এসব কথা জানানো যাবে না কিন্তু, উনি আবার কি না কি ভাববেন। আর তুমি রাতে খেয়ে ঘুমালে কি ভাবতো বলো তো? আমার মাকে তোমার অমন মনে হয়? আরে না। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আর এমন ভুল হবে না। আনান আরেকটা চেয়ার টেনে রাজিতার সামনে বসে বলল, এত রাতে তুমি আইসক্রিম কেন খাচ্ছিলে? কি খাবো ভাবতে ভাবতে ফ্রিজের আইসক্রিম চোখে পড়লো, তাই খাওয়া শুরু করলাম। কেন, ফ্রিজে কি আর খাওয়ার মতো কিছু ছিল না? ছিল, তবে আইসক্রিম থাকতে অন্য কিছু খাওয়ার কথা ভাবি কি করে? আইসক্রিম এত প্রিয় তোমার? আমাকে বললেই তো পারতে। আপনাকে বললে কি হতো, আরও অনেকগুলো আইসক্রিম এনে রেখে দিতাম। ওটা তো মেবি শিমুলের জন্য এনেছিলেন বাবা। ও মাঝে মধ্যে এসে আইসক্রিম খাওয়ার বায়না ধরে। ইস, আমি বাচ্চা ছেলেটার আইসক্রিমটা খেয়ে ফেললাম। আপনি কাল সকালে আবার আইসক্রিম এনে রাখবেন কেমন? বাবা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। বাবা জানতে পারলে আরও বেশি করে এনে রাখবেন, 2টা বাচ্চার জন্যে। বলেই আনান হাসতে লাগলো। তারপর দুজনেই গিয়ে শুয়ে পড়ল। আনার রাজিতার মাথাটা নিজের বুকের কাছে টেনে নিয়ে বলল, আমার রুমেই দেখছি একটা ফ্রিজ এনে রাখতে হবে। কেন? আমার বউ যদি রাত বিরেতে রুমের বাইরে গিয়ে খাবার খোঁজে, ব্যাপারটা কেমন দেখায় না? রুমে ফ্রিজ থাকলে যখন যেটা খুশি নিয়ে খাবে। রুমে ফ্রিজ আনলে সবাই কি ভাববে শুনি? কে কি ভাববে? মায়ের রুমেও তো একটা ফ্রিজ আছে, আমাদের রুমে থাকলে সমস্যা কি? মায়ের কথা আলাদা, বয়স হয়েছে। আচ্ছা বাদ দাও তো, এখন ঘুমাও, কাল তো তোমার সকালে ক্লাস আছে। ভার্সিটি যাওয়ার সময় রাজিতাকে নিয়ন কল করছিল, কিন্তু আনান সাথে থাকায় রাজিতা ধরেনি। ওর চাচি আনানের মনে নিয়নকে নিয়ে যে সন্দেহর বীজ বুনে দিয়েছে তা অঙ্কুরিত হতে দেয়া যাবে না। ওর জীবনের এত ভালোবাসাগুলো ও কোনো প্রকারে হারাতে চায় না। গাড়ি থেকে নামার পর রাজিতা ক্লাসে ঢুকেই নিয়নকে কল করলো। নিয়ন কল ধরে বলল, কেমন আছিস? কল ধরছিলি না কেন রে? না মানে, রাস্তায় ছিলাম তো তাই ধরতে পারিনি। আমি ভালোই আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমার কোনো ঝামেলা হয়নি তো? তুই আমার সাথে কথা বলতে চাস না কেন? আমি কি কোনো ভুল করেছি? না ভাইয়া, আসলে ক্লাসে অনেক প্রেশার তো তাই আর কি। রিমির কাছে তো আনানের অনেক প্রশংসা শুনলাম, তোর মুখ থেকে কিন্তু এখনো কিছু শুনিনি। নাকি নিজের স্বামীর প্রশংসা করতে মানা? রাজিতা একটু হেসে বলল,
রিমি তো বলেছে, আমি আর কি বলবো। রিমি তো রিমির মতো করে বলেছে, ও যেটুকু দেখেছে সেটুকুই বলেছে। আমি তো তোর মুখ থেকে না শোনা পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। বুঝলাম। কি? কিছু বল। আনারকে তোর পছন্দ হয়েছে কিনা ভাই হিসেবে সেটা জানার দায়িত্ব আমার না? উনি অনেক ভালো। তোর খেয়াল রাখে তো ঠিকঠাক? আমার কাছে নাম্বার নেই, নাম্বার থাকলে আমি নিজেই কল দিতাম। নাম্বারটা দিস তো, আর না হলে ওর সাথে আমার কথা বলিয়ে দিস। আচ্ছা, ঠিক আছে। আর শোন, আরেকটা কথা, নিশার ছেলেটা কেমন রে? আনানের তো ফ্রেন্ড, ওর তো খুব ভালো জানার কথা। তোকে কি কিছু বলেছে নিশাদের সম্বন্ধে? উনি নাকি অনেক ভালো একটা ছেলে, ভালো হলেই ভালো। হুম নিয়ন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রাজিতার স্যার ক্লাসে চলে আসায় রাজিতা বলল, ভাইয়া আমি ক্লাসে আসি, স্যার চলে এসেছে, পরে কথা বলি। নিয়ন বলল, আচ্ছা ঠিক আছে। বলতে না বলতে রাজিতা কলটা কেটে দিল। রাজিতা এখনো নিয়নকে জানায়নি যে ওর চাচি ওদের নিয়ে কি বাজে বাজে কথা রটানোর চেষ্টা করছে। শুনতে পারলে নিয়ন ওর মাকে অনেকগুলো কথা শোনাবে। শেষে এটা নিয়ে আবার বড় কোনো ঝামেলা হইতে পারে। রাজিতা ওর জীবনে আর কোনো ঝামেলা চায় না। আজ হঠাৎ করেই কেন জানি রাজিতার সুভা নামটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। ওর আবার কেন জানি মনে হচ্ছিল যে এই নামটা ও ওর ভার্সিটিতেই কোথাও এক জায়গায় শুনেছে। ও ভালো করে মনে করার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই মনে করতে পারলো না। ভার্সিটিতে শুনে থাকলে নেহার অবশ্যই জানার কথা, কারণ ভার্সিটির সব খবর নেহার কাছে ভালো থাকে। আর রাজিতাও ওর জীবন অনেক কিছুই নেহার সাথে শেয়ার করে। হতে পারে যে সুভা নাম এর আগে শুনে থাকলেও নেহাকেও বলে থাকবে। আর নামটাও রাজিতার কাছে কেমন আনকমন লাগছে, তাই হয়তো নেহারও মনে থাকবে। রাজিতার কপালটাই খারাপ, নেহা আজ ক্লাসেই আসলো না। তাই ও মালিহাকে জিজ্ঞাসা করলো, মালিহা শোন, তুই কি সুভা নামের কাউকে চিনিস? মালিহা মাথা নেড়ে বলল, না তো। কেন রে? না, এমনিতেই জানতে চাইলাম। আচ্ছা, এই নামটা তুই কখনো শুনেছিস? নামটা মনে হয় আমার আপুর মুখে শুনেছি। কি শুনেছিস? কিছুই না, শুধু নামটাই শুনেছিলাম। আপু ওর বান্ধবীর সাথে কি একটা আলোচনা করছিল, তখন নামটা শুনেছিলাম। তোর আপু তাহলে চিনবে মনে হয়, তাই না? কিন্তু তুই এই নামটা নিয়ে পড়ে আছিস কেন? এমনিতেই। তুই শুধু শুনবি যে এই সুভা বেঁচে আছে কি না, আর বেঁচে থাকলে শিওর হতে হবে যে এই সুভাই সেই সুভা কিনা। আর যদি মারা গিয়ে থাকে তাহলে 100% শিওর হওয়া যাবে। আর যারা ওকে চেনে তারা আমাকে দেখলেই বুঝে যাবে যে সুভা আসলে আমার মতো দেখতে কিনা। উনি তো সেই দিনই বলেছিলেন যে সুভার চেহারা নাকি কিছুটা আমার মতোই, তাই নিশাদ ভাই আমাকে দেখে সুভা বলেছিলেন। শেষের কথাগুলো ও আস্তে আস্তে বলল, নিজেই শুনতে পেল না। ওর বিড়বিড় করা দেখে মালিহা বলল, তুই এসব পাগলের মতো কি বকছিস? পাগল হয়ে যাসনি তো আবার? তুই বুঝবি না রে, তুই শুধু আমাকে খোঁজ নিয়ে দিবি কে এই সুভা। আচ্ছা ঠিক আছে, আপুকে আজই জিজ্ঞেস করবো নে। মালিয়ার সাথে কথা শেষ হতে না হতেই রাজিতা ভাবতে লাগলো যে ও কি বোকার মতো চিন্তা করছে। মালিহার বোন তো এই ভার্সিটির, সুভা এই ভার্সিটির হলে তার সাথে নিশাদের পরিচয় কিভাবে হতে পারে? আর এই সুভাই যে সেই সুভা হবে, ওর সেটা কেন মনে হচ্ছে? যা হওয়ার হয়েছে, মালিহা ওকে পাগল ভাবছে। শুধু শুধু ওকে এসব বলতে গেলে এই সুভা নামটা কেন জানি ওকে পাগল করে দিচ্ছে। রাজিতা ক্লাস শেষ করে আয়ানকে কল করতে লাগলো, কিন্তু আয়ান কল ধরছে না। আরেকবার কল করবে কি না ভাবতে ভাবতে কল করেই ফেললো। দ্বিতীয়বার কল করতে আনান রিসিভ করলো। এতবার কল করছো কেন? এতবার কল করছো কেন? দেখছোই যে কল ধরছি না, তার মানে ব্যস্ত। আচ্ছা, কি বলবে তাড়াতাড়ি বলো। আনানের এমন কণ্ঠ শুনে রাজিতা অভ্যস্ত নয়। দুইবার কল দিতে আনান এমনভাবে কথা বলবে রাজিতা ভাবতেও পারেনি। ও আস্তে আস্তে বলল, আমার ক্লাস শেষ। ক্লাস শেষ তো চলে যাও, আমার আজ একটা মিটিং আছে, যেতে দেরি হবে। রাজিতা আবার আস্তে আস্তে বলল, আমি কি অপেক্ষা করব? আমি কি বলেছি অপেক্ষা করতে? যেতে বলছি, চুপচাপ চলে যাও। আর হ্যাঁ, মাকে বলে দিয়েছি তোমার সাথে গিয়ে ফ্রিজ কেনার কথা, আমার ফিরতে দেরি হবে। কিন্তু রাজিতার কথা না শুনেই খট করে কলটা কেটে দিল আনান। রাজিতার চোখের কোণায় পানি টলমল করছে। কোনো মতে গাড়ির কাছে গিয়ে নিজেই দরজা খুলে বসতে বসতে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, মিজান ভাই চলেন। মিজান আশেপাশে তাকিয়ে আনানকে খুঁজছিল। রাজিতা বুঝতে পেরে বলল, উনি যাবেন না, আপনি চলুন। কিন্তু স্যার তো বলেছিলেন যে আজ যাওয়ার সময় ফ্রিজ কিনতে যাবেন, বাসায় যেতে দেরি হবে। কখন বলেছিল কথা?
সকালে গাড়ি থেকে নামার সময়। আচ্ছা, আপনি চলুন আগে। রাজিতা বুঝতে পারলো যে নিশ্চয়ই আনানের কিছু একটা হয়েছে, না হলে রাজিতার সাথে এমন কড়া করে কথা বলার মানুষ সে নয়। সকালেও যে মানুষটা হাসাহাসি করে গল্প করতে করতে আসলো, দুপুর গড়াতে তার কি এমন হলো যে কথার ভুল পাল্টে গেল? ওর চাচিরা কেউ কিছু বলেনি তো আবার ওর নামে? নাকি নিয়ন ভাইয়া কিছু বলেছে? কি এমন হতে পারে? সারা রাস্তা বিভিন্ন জল্পনা কল্পনা করতে করতে বাসায় পৌঁছালো রাজিতা। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকাল গড়িয়ে সন্ধ্যা, তবু আনানের বাসায় ফেরার নাম নেই। রাজিতার শাশুড়ি ওকে ফ্রিজ কিনতে যাওয়ার কথা বলেছিল, কিন্তু ভালো লাগছে না বলে ও মানা করে দিল। অন্যদিন হলে এতক্ষণে একটা ঘুম দিয়ে দিত, কিন্তু আজ রাজিতার চোখ থেকে কেন জানি ঘুম পাখিরা উড়াল দিয়েছে। বারবার ফোন চেক করছে, এই বুঝি মিটিং শেষ করে আনান কল করলো, কিন্তু আনানের কোনো নাম গন্ধও নেই। রাজিতাকে এমন ছটফট করতে দেখে ওর শাশুড়ি সন্ধ্যার দিকে ওকে নিয়ে শিমলাদের বাসায় গেল। শিমলা শিমুলকে পড়াচ্ছিল। রাজিতাদের দেখে একটু কথাবার্তা বলে চা বানাতে চলে গেল। রাজিতা এর আগেও শিমলাদের বাসায় একবার এসেছে। রাজিতাদের ফ্লোরটা ছাড়া বাকি সব ফ্লোর 2 ইউনিটের বাসা। শিমলারা একটা ইউনিটে থাকে, তারপরেও অনেকটা বড় বাসা। শিমুল পড়ছে আই লাভ মাই মাদার, মানে আমি আমার মাকে খুব ভালোবাসি। রাজিতা ওর দিকে এগিয়ে গিয়ে বলল, এভাবে নয় বাবা, আই লাভ মাই মাদার মানে আমি আমার মাকে শুধু ভালোবাসি, খুব হবে না। ওর কথা শুনে শিমুল পড়তে লাগলো, আই লাভ মাই মাদার মানে আমি আমার মাকে শুধু ভালোবাসি। শিমুলের মুখে কথাটা শুনেই রাজিতা শব্দ করে হেসে ফেলল। তারপর আরও কয়েকবার শিমুলকে এই ব্যাপারটা বুঝিয়ে দিল। ততক্ষণে শিমলা চা নিয়ে চলে এসেছে। চা নাস্তা খেয়ে একটু গল্পগুজব করে রাজিতারা নিজেদের বাসায় ফিরে আসলো। রাজিতা রুমে ঢুকতে আনানের উপস্থিতি টের পেল। বিছানায় বসে ল্যাপটপে কোনো একটা কাজ করছিল সে। রাজিতা ওর পাশে বসতে বসতে বলল, কখন এলেন? একটু আগে। এত দেরি হলো কেন আজকে? আনান এইবার একটু রেগে গিয়ে বলল, বললাম না একটা মিটিং ছিল, আর সব কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? তুমি আমাকে সব বলেছো কখনো? কি বলবো আপনাকে? আমি কি কোনো ভুল করে ফেলেছি? ভুল করে ফেলে থাকলে বলুন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এভাবে রেগে থাকলে আমি বুঝবো কি করে আসলে কি হয়েছে? রাগে আনানের চোখ মুখ লাল হয়ে উঠেছে। রাগটাকে কন্ট্রোল করার বৃথা চেষ্টা করে বলল, তোমার যে বয়ফ্রেন্ড ছিল সেটা আমাকে কখনো জানিয়েছো? কথাটা শুনে রাজিতা যেন আকাশ থেকে পড়ল। বয়ফ্রেন্ড? তাও আবার ওর? ও চোখ দুটো বড় বড় করে বলল, মানে? রাজিতা মানে বলার সাথে সাথে আনান ল্যাপটপের থেকে মুখটা তুলে বলল, একদম ন্যাকা সাজবে না এখন। এইসব ন্যাকামি আমার একদম ভালো লাগে না। তোমার বয়ফ্রেন্ড ছিল, তুমি একবার আমাকে জানাতে, আমি তোমাকে কখনো জোর করতাম না। রাজিতা আবার রেগে গেল, কারণ যে দোষ ওর নেই তার অপবাদ ও কখনো মেনে নেবে না। আপনি কিসের বয়ফ্রেন্ডের কথা বলছেন, আর কিসের জোর করার কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কোনো রিলেশন ছিল না বিয়ের আগে? কোনো বয়ফ্রেন্ড ছিল না? নিশ্চয়ই আপনার সাথে কেউ মজা করেছে। আপনি এটা বিশ্বাস করলেন কি করে? আমার রিলেশন থাকলে আপনাকে এত সহজে আপন করে নিতে পারতাম। আপনার বোঝা উচিত ছিল বিষয়টা। এটা কোনো মজা করার বিষয় হলো? আর এমনও তো হতে পারে যে তুমি এত সব কিছু, এত ভালোবাসা দেখে আগের সব ভুলে গেছো, আর এখন সবটা অস্বীকার করছো। রাজিতার রাগ আর দুঃখে কান্না চলে আসলো। ও কান্না করতে করতে বলল, আপনার থেকে আমি এমন কোনো কথা আশা করিনি। এই কয়দিনে আপনি আমাকে এই চিনলেন? আমি আমার সবটা উজাড় করে দিয়ে আপনাকে ভালোবাসতে চাইছি, এটাই কি আমার অপরাধ? নাকি এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, এটাই আমার অপরাধ? আনান রেগে গেলে মাথা ঠিক থাকে না। এর আগে রাগটাকে কন্ট্রোল করতে পারলেও আজ রাজিতার সাথে অন্য একটা ছেলের ছবি দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছে না। ও বুঝতে পারছে যে ওর এই কথাগুলোর জন্য পরে ও নিজেই অনুতপ্ত হবে, কিন্তু রাজিতার পাশে অন্য কেউ জাস্ট ও সহ্য করতে পারছে না। রাজিতার চোখের পানিগুলিও ওর সহ্য হচ্ছে না। ও নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে রাজিতার কাঁধে হাত রেখে ওর চোখের দিকে তাকিয়ে আস্তে করে বলল, তোমার বয়ফ্রেন্ড থেকে থাকলেও আমার কোনো সমস্যা নেই, কারণ সেটা তোমার অতীত ছিল, আর তুমি আমার বর্তমান। কিন্তু তুমি আমাকে সেটা একবার জানাতে পারতে। আমি জানি না ওই ছেলেটাকে তুমি কি বলে বুঝিয়েছো, তাকে সরি বলেছো কিনা, আর আমাকেও মন থেকে। এটুকু বলেই থেমে গেল আনান। রাজিতা এক ঝটকায় নিজের কাঁধ থেকে আনানের হাতটা সরিয়ে বলল,
আপনার বলা শেষ হয়ে থাকলে আমি কি কিছু বলতে পারি? আনান এখন কিছুটা শান্ত হয়েছে, তাই শান্ত স্বরে বলল, বলো। আপনি কিসের ভিত্তিতে এতটা শিওর হলেন যে আমার বয়ফ্রেন্ড ছিল? রাজিতার কথা শেষ হতে না হতে আনান নিজের ফোনের গ্যালারি বের করতে করতে বলল, আনান রেদওয়ান প্রমাণ ছাড়া কখনো কাউকে দোষী করে না। তারপর নিজের ফোনে রাজিতা আর অন্য একটা ছেলের সাথে একের পর এক ছবি দেখিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, এগুলো কি মিথ্যা? এগুলোকে কিভাবে অস্বীকার করবে? এই ছেলেটার সাথে এত ছবি, দুজনের এই হাসি মুখ, এই আনন্দ, খুশি, এগুলো কি লুকানোর? আর এটাকে এডিট কোনোভাবেই বলা যায় না। এইবার বলো, তোমার যদি এই ছেলেটার সাথে কোনো রিলেশন নাই থেকে থাকে, তাহলে এসব কি? রাজিতে আবার তার ছেলের হাসি এসে বলল, ও আচ্ছা, এই ব্যাপার। এতদিন তাহলে আপনিও আমার সাথে নাটক করেছেন, তাই না? নাটক? কিসের নাটক? কি বলছো তুমি এসব? নাটক এটাই যে আপনি আমাকে বিশ্বাস করেন। এতটাই ঠুনকো ছিল আপনার বিশ্বাস যে কয়েকটা ছবি যথেষ্ট ছিল তা ঘুরিয়ে দেওয়ার জন্য। তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। এই ছেলেটার সাথে যদি তোমার কোনো রিলেশন নাই থেকে থাকে, তাহলে এই ছবিগুলো এক্সপ্লেন করো তো। এই ছবি এই ছবি এক্সপ্লেন করার মতো ক্ষমতা আমার নেই। যাকে আমি নিজের ভাই মনে করি, যে আমাকে ছোটবেলা থেকে নিজের ছোট বোনের মতো ভালোবাসা দিয়ে আসছে, তার নামে এইসব নোংরা কথা বলতে আপনার বিবেকে একটুও বাধল না? আর তখন তো ঠিকই বড় মুখ করে বলেছিলেন যে এসব ছোটখাটো বিষয়ে নাক না গলাতে, যা করিনি তা নিয়ে মাথা না ঘামাতে। আর এখন কয়েকটা ছবি দেখেই আপনার মাথা 360 ডিগ্রি ঘুরে গেল। বাহ আনন্দ সাহেব, বাহ! এই আপনার বিশ্বাস, তারিফ করতে হয় আপনার বিশ্বাসের। বলে আনানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে গেল রাজিতা। আনান হাঁ করে ওর চলে যাওয়ার পথের দিকে চেয়ে রইল। রাজিতার কথাগুলোর মানে বুঝতে আনানের বেশ খানিকটা সময় লাগলো। যখনই বুঝতে পারলো যে ছবির ছেলেটা আর কেউ নয়, রাজিতার চাচাতো ভাই নিয়ন, তখন লজ্জায় নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলতে ইচ্ছে হচ্ছিল আনানের। না জেনে না শুনে ও রাজিতার উপরে এত বড় একটা মিথ্যে অপবাদ দিয়ে দিল। শুধু তাই নয়, ওর ভালোবাসা আর বিশ্বাসকে আঘাত করতেও ছাড় দেয়নি। এতটা কেয়ারলেস কি করে হয়ে গেল আনান? জাস্ট অন্য একটা ছেলের সাথে রাজিতার কিছু ছবি দেখে আজ ও নিজেকে ঠিক রাখতে পারেনি। যদি অন্য কিছু হতো তাহলে? রাজিদার প্রতি ওর বিশ্বাস এতটা ঠুনকো কি করে হতে পারে? ও যে ওর জীবনের চাইতেও রাজিতাকে বেশি ভালোবাসে, এমন একটা ভুল ও কি করে করতে পারলো? রাজিতাকে ভুল বোঝার আগে ওকে ভালোভাবে খবর নেওয়া উচিত ছিল যে ছেলেটা আসলে কে, ছেলেটার সাথে রাজিতার কি সম্পর্ক, ছবিটা কে পাঠিয়েছে। এটুকু ভাবতে আনান এইবার গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। এটা ভেবে যে আসলেই তো ছবিগুলো কে পাঠালো আনানকে? সে নিশ্চয়ই রাজিতার ভালো চায় না। কে হতে পারে এটা? আসল আইডি থেকে অবশ্যই পাঠায়নি। রাজিতার সাথে এত শত্রুতা কার থাকতে পারে? নীলা? না, ওর তো এখন নতুন জীবন শুরু হতে যাচ্ছে, ও নিশ্চয়ই হবে না। তাহলে কি নিয়ন নিজেই পাঠিয়েছে? কিন্তু ও তো রাজিতার ভালো চায়, নাকি রাজিতার চাচির কথাই ঠিক? নিয়ন রাজিতার অগোচরে ওকে পছন্দ করে। আনান আর কিছু ভাবতে পারে না। এখন ওর প্রথম কাজ হবে রাজিতার রাগ ভাঙানো, আর দ্বিতীয় কাজ হবে ছবিগুলো কে পাঠিয়েছে তা খুঁজে বের করা। ছবিগুলো অন্য কারো হাতে পড়লে কি হতে পারে তা ভাবতে আনানের শরীরে কাঁটা দিয়ে উঠল। ও নিজেই যেখানে ছবিগুলো দেখে ধোঁকা খেয়ে গেছে, সেখানে অন্য কেউ দেখলে কি ভাববে? রাজিতা গোমরা মুখে ওর শাশুড়ির রুমে উকি দিয়ে দেখলো যে উনি একাই বসে আছেন, কোরআন পড়ছেন। রাজিতা ফিরে আসতে লাগলো। তখন তার শাশুড়ি কোরআনের দিক থেকে মুখ না ঘুরিয়েই রাজিতাকে বলল, চলে যাচ্ছিস কেন রে মা? ভেতরে আয়। রাজিতা চুপিসারে এসে ওর শাশুড়ির পাশে বসলো। ওর শাশুড়ির মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে ভালোই লাগছিল তার। কিছুক্ষণ পর ওর শাশুড়ির কোরআন পড়া শেষ করলেন। রাজিতার বিবর্ণ মুখ দেখে বুঝে গেলেন নিশ্চয়ই কান্নাকাটি করেছে। উনি রাজিতাকে আরো কাছে ডেকে নিয়ে ওর থুতনিতে হাত রেখে বললেন, দেখি মুখটা, কান্না করেছিস কেন রে? না আসলে। আনান কিছু বলেছে তোকে? না মা, আসলে বাবা মায়ের কথা খুব বেশি মনে পড়ছিল তো তাই। আমার পাশে থাকতেও যদি বাবা মায়ের কথা মনে পড়ে, তাহলে তো বুঝবো যে আমাদের এখনো আপন ভাবতে পারিসনি তুই। রাজিতার চোখের পানিগুলো যেন একটু ভালোবাসার অপেক্ষায় ছিল। তার ছোঁয়া পেতে না পেতেই আবার বর্ষণ শুরু হলো। তারপর কেঁদে কেঁদে বলতে লাগলো,
এক বাবা মাকে হারিয়েছে আর এক বাবা মাকে হারালে হয়তো আমার বেঁচে থাকাটাই বৃথা হয়ে যাবে। তাহলে কান্না করছিস কেন? নিশ্চয়ই আনান কিছু বলেছে। রাজিতা মাথা নাড়িয়ে হুঁ বলতেই ওর শাশুড়ি বলল, দাঁড়া, আমি এক্ষুনি আনানকে ডাকছি। কি এমন হয়েছে যে মেয়েটাকে এভাবে বকাবকি করতে হবে? ও কি ভেবেছে তোর কেউ নেই বলে যা খুশি তাই বলবে? আমাদের কি চোখে পড়ে না ওর? রাজিতা কান্না থামিয়ে অবাক চোখে ওর শাশুড়ির কথাগুলো শুনছে। তারপর বলল, তেমন কিছুই হয়নি মা, আপনি শুধু শুধু ওনাকে বকছেন। সত্যি তো? আবার কিছু বললে সোজা আমাকে নালিশ জানাবি, আমি ওকে শিক্ষা দিয়ে দেব। ঠিক আছে মা। তারপর তিনি একটু নরম সুরে বললেন, তোদের জীবনটা আমরা অনেক বছর আগেই পার করে এসেছি মা, এসব আমরা বুঝি। আর সন্তানেরা কখনো মায়ের চোখে ফাঁকি দিতে পারে না। আজ তোকে আমার একটা গোপন কথা বলি, শুনবি? রাজিতা অনেক আগ্রহের সাথে ওর শাশুড়ির দিকে তাকিয়ে বলল, অবশ্যই বলেন মা। নীলাকে দেখতে গিয়ে তোকে দেখে যখন জানতে পারলাম যে তুই এতিম, মা বাবা কেউ নেই, তখন কেন জানি তোর প্রতি আমার একটা আলাদা মায়া জন্মে গিয়েছিল। কিছুদিন হলো আমার মা মারা গিয়েছে, তাতে আমার নিজেকে বড্ড অসহায় লাগে। আর তুই তো ছোট থেকেই তোর মায়ের আদর থেকে বঞ্চিত। তারপর কিছুক্ষণ থেমে থেকে তিনি আবারও বললেন, আমি কেন জানি মন থেকে শুধু তোকেই বৌমা হিসেবে চাচ্ছিলাম। মনে হচ্ছিল যে এই এতিম মেয়েটাকে পেলে মায়ের মতো আদর দিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতাম। একটা এতিমের মাথায় হাত বুলিয়ে দিলেও যে অনেক অনেক পুণ্য রে মা। আল্লাহ হয়তো আমার মনে মনে করা দোয়াটা কবুল করে নিয়েছিলেন, তাই তো যেভাবেই হোক তোকেই আমার ঘরে লক্ষ্মী করে পাঠালো। এই জন্যই তো বলে যে আল্লাহর কাছে সবসময় চাইতে থাকো। চাইতে তো আর ক্ষতি নেই, আল্লাহ দিলেও তো দিতে পারেন, কারণ সব কিছুই তো তারই হাতে। রাজিতা কথাগুলো শুনে চোখের পানিগুলোকে আবার মুক্ত করে দিল। তারপর ওর শাশুড়িকে কিছুক্ষণ জড়িয়ে ধরে কান্না করলো। রাতে খাওয়া শেষে বইপত্র নিয়ে রাজিতা ওর শাশুড়ির রুমে চলে গেল। আনানকে কিছু বলার সুযোগই দিল না। বিয়ের পর থেকে পড়াশোনা করতে দেখিনি, আর আজ মায়ের রুমে বই নিয়ে যাচ্ছে পড়তে। মনে মনে বলতে লাগলো আনান। রাজিতার রাগ ভাঙানোর জন্য আনান ওর জন্য সুন্দর একটা নেকলেস কিনে এনেছে। ফেরার পথে একটা ফুলের মালাও এনেছে। মেয়েদের নাকি উপহার অনেক পছন্দ, তাও যদি রাজিতা রাগ ভাঙে। কিন্তু আনানের সাথে কথাই যদি না বলে ও রাগ ভাঙাবে কি করে? ওর মায়ের রুমে ঢুকে বসে আছে মেয়েটা। আনান রুম থেকে বের হতেই দেখলো যে ওর বাবা নিজের বালিশ নিয়ে গেস্ট রুমের দিকে যাচ্ছে। আনান ওর বাবাকে থামিয়ে বলল, কি ব্যাপার বাবা, তুমি বালিশ নিয়ে কোথায় ছুটছো? ওর বাবা বিষণ্ণ গলায় বললেন, দুই শাশুড়ি বৌমা বায়না ধরেছে আজ একসাথে থাকবে, আমার আর কি করার আছে, তল্পি তল্পা নিয়ে ছুটছি। তুইও যা, ঘুমিয়ে পড়। আনানের খুব রাগ হচ্ছে রাজিতার ব্যবহারে। স্বামীর সাথে একটু রাগারাগি হয়েছে, সেটা পুরো পরিবারকে জানিয়ে বেড়াতে হবে? আজব মেয়ে একটা, কোনো কমন সেন্স নেই। রাগে গজরাতে গজরাতে ওর মায়ের রুমে গিয়ে দেখলো যে রাজিতা ওর মায়ের পাশে শুয়ে আছে। আনানকে দেখে ওর মা বলল, রাজিতার নাকি ওর মায়ের কথা খুব মনে পড়ছে, তাই ও আজ আমার সাথেই থাকবে। তারপর আনানকে ইশারায় বোঝালেন চলে যেতে। উনি একটু পর রাজিতাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিবেন। রাজিতা ওর শাশুড়ির পাশে শুয়ে ভাবতে থাকে যে মায়েরা বুঝি এমনই হয়। আনান শুয়ে শুয়ে রাজিতার জন্য অপেক্ষা করছে। হঠাৎ আস্তে করে দরজা খোলার শব্দে লাফিয়ে উঠে আনান। তারপর দেখে যে রাজিতা আস্তে আস্তে চোরের মতো দরজা লাগাচ্ছে। রাজিতা আনানকে পাশ কাটিয়ে গিয়ে শুয়ে পড়ল। আনান আস্তে করে বলল, আমার বউটার রাগ কি তাহলে কমেছে? রাজিতা তবুও চুপ করে আছে। রাজিতার এই ব্যবহার আনানের আর সহ্য হচ্ছে না। ও একটু রাগান্বিত স্বরে বলল, তুমি এসব কি শুরু করেছো? সবাইকে বলে বেড়াচ্ছ যে আমার সাথে রাগ করে আছো তুমি। রাজিতা আবার আস্তে করে বলল, আপনাকে কে বলল যে আমি সবাইকে এসব বলে বেড়াচ্ছি? তাহলে আমার থেকে দূরে দূরে কেন ছিলে এতক্ষণ? আমি আসলে জানতাম না যে ওইটা নিয়ন ভাইয়ের ছবি। আমি তো ভেবেছিলাম যে ওইটা অন্য কোনো ছেলের ছবি, আর আপনি অমনি আমাকে সন্দেহ করা শুরু করে দিলেন। একবার আমার কাছে সত্যিটা জানারও প্রয়োজন মনে করলেন না। আচ্ছা, আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার জায়গায় তুমি থাকলে কি করতে? তুমি কি আমায় ভুল বুঝতে না? রাজিতা কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি না। কেন? এখন জানো না কেন? আমার বেলায় তো ঠিকই বললে যে ভুল বুঝেছি, তুমি হলে ভুল বুঝতে না। রাজিতা আরও একটু চুপ থেকে বলল, হয়তো আমি আগে সত্যটা যাচাই করার চেষ্টা করতাম, কিন্তু আপনি তো কোনো কিছু না জেনে কোনো কিছু না ভেবেই আমাকে উল্টাপাল্টা বলতে শুরু করলেন।
আমি বলছি তো, অন্য কোনো ছেলের সাথে তোমার ছবি দেখে আমার মাথা ঠিক ছিল না। নেক্সট ডে এমন হবে না, প্লিজ। বলেই পকেটে রাখা নেকলেসটা বের করে রাজিতার গলায় পরাতে গেল আনান।